মুম্বাই এবং বলিউড এই দুটো শব্দ, এই দুটো নাম যেন একে অপরের পরিপূরক। মুম্বাই যেমন ঘুমায় না, ঠিক সেরকমই বলিউডও কখনো থামে না তার খারাপ কাজের জন্য। আজকে এমন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো যেটা শুনে আপনারা রীতিমতন চমকে যাবেন। যেখানে কি নেই, বলিউডের গ্ল্যামার আছে, পেজ 3 গসিপ আছে, আইপিএল আছে, আছে ডন, আছে গ্যাং ওয়ার, আছে প্লাস্টিক সার্জারি, আছে বিদেশি নারীর চাহনি, আছে মধু চক্রের একটা সুন্দর পাশা, আছে জুয়া, আছে নেশা, আছে টাকার লোভ, আছে খুন, আছে সুপারি কিলার। কি নেই? আজকের ঘটনা শোনার পর আপনাদের মনে হবে বলিউড অন্যান্য জায়গা থেকে স্ক্রিপ্ট কেন কপি করে। তাদের কাছে নিজস্ব শহরেরই স্ক্রিপ্ট তো আছে, সেটা দিয়ে তারা মুভি কেন বানায় না। আজকের ঘটনা মুম্বাইয়ের একটা পশ কলোনি থেকে শুরু হবে। সেই পশ কলোনি থেকে এক ব্যক্তি তার গাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছে। গাড়ি করে সে কোথাও যাবে। সে তার গাড়ির দরজাটা খুলছে এবং দ্যাট দ্য মোমেন্ট সে উপরের দিকে তাকায়। অ্যান্ড উপরের দিকে তাকিয়েই তার নজর পড়ে 15 তলার একটা জানলার দিকে। সেই জানলায় কেউ যেন একটা দাঁড়িয়ে আছে, দুটো হাত তুলে, এবং তার চোখে মুখে ভয়ের ছাপ। দূর থেকে তো বোঝা যাচ্ছে না যে ওটা কে। আর পশ সোসাইটি, এইসব সোসাইটিতে পাশের ফ্ল্যাটেই কে থাকে সেই ব্যাপারে কেউ খোঁজ খবর নেয় না। কিন্তু এই ক্ষেত্রে সেই মানুষটা ভাগ্যচক্রে ওই সোসাইটির সিকিউরিটি গার্ডকে বলে যে আমি 15 তলাতে এই সাইডের এই ফ্ল্যাটে কিছু যেন একটা দেখেছি। এবার কি দেখেছি সেটা হচ্ছে একটা মানুষ সে জানলায় হাত রেখে যেন হেল্প চাইছে, তার যেন কোনো প্রবলেম হচ্ছে। সে বলে আমি আরও দেখেছি যে সেই ব্যক্তি যখন আমার দিকে তাকিয়েছিল তাকে যেন কেউ পিছন থেকে টেনে ওখান থেকে সরিয়ে নিল। সিকিউরিটি গার্ড বুঝতে পারে যে এই কলোনিতে কিছু হলেই সমস্ত দোষ আমার উপর গিয়ে পড়বে, তো প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেওয়াই ভালো। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আর সিকিউরিটি গার্ড তারা 15 তলাতে 101 নাম্বার ফ্ল্যাটের সামনে যায়। সেই ফ্ল্যাটে গিয়ে তারা কলিং বেল চেপে, কোনো রেসপন্স কিছু হচ্ছে না। তারপর তারা ওখানে দরজায় নক করতে থাকে, তাতেও কিছু হয় না। নিয়ার অ্যাবাউট 5-7 মিনিট এরকম সমস্ত কর্মকাণ্ড করার পর দরজাটা আনলক হয়। ভিতর থেকে এক ব্যক্তি জাস্ট মুখ বাড়িয়ে বলে কি হয়েছে, কেন ডাকছেন? তখন বলে যে না, ভিতরে একজনকে দেখলাম, সে জানলার পাশে ছিল। তখন দরজার ভিতর থেকে মুখ বার করা সেই ব্যক্তি বলে আরে আসলে আঙ্কেলের মৃগী আছে, হঠাৎ করেই মৃগীর অ্যাটাক হয়েছে, এই কারণে সে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে, কখনো অজ্ঞান হয়ে পড়ছে, আপনারা চিন্তা করবেন না। ততক্ষণে সিকিউরিটি গার্ড আর সেই ব্যক্তি তারা ওই ফ্ল্যাটের মধ্যে দেখে ফেলেছে। তারা বুঝতে পেরেছে এখানে মারাত্মক কিছু ঘটে গেছে। মেঝের উপর সেই বৃদ্ধ মানুষ পড়ে আছে, যে দরজাটা খুলেছিল অল্প করে, তার হাতে পায়ে রক্তের ছাপ ছাপ দাগ আছে। তো সেই ক্ষেত্রে তারা ওখানে কিছু বলে না। তারা এই কথাটা শুনে ওখান থেকে চলে যাওয়ার ভান করে এবং দরজাটা যেই লক হয় অমনি সিকিউরিটি গার্ড গিয়ে বাইরে থেকে ওই দরজাটা লক করে অ্যান্ড পুলিশকে ফোন করে। পুলিশ পশ সোসাইটিতে এরকম একটা কর্মকাণ্ড ঘটেছে এটা শোনা মাত্রই জাস্ট 5 মিনিটে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পর তারা ওই দরজায় নক করে, কেউ দরজাটা ওপেন করে না। অ্যান্ড ইন দ্য লাস্ট 20 মিনিট পর সেই দরজাটা তারা ভাঙার পর তারা দেখে সেই ফ্ল্যাটটা রীতিমতন তছনছ করা হয়েছে। জামা কাপড়, অন্যান্য জিনিসপত্র, আসবাবপত্র এদিক সেদিক ছড়িয়ে আছে। ফ্ল্যাটে একাধিক জায়গায় রক্তের দাগ আছে, সেই রক্তের দাগ মোছার চেষ্টা করা হয়েছে। ফ্ল্যাটের মধ্যে ফিনাইল কেমিক্যালের প্রচণ্ড উগ্র গন্ধ পাওয়া যাচ্ছে। তার মানে এখানে কিছু করে সেটাকে একদম চুপচাপ মিটিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তারপর তারা বাথরুমের দিকে যায় এবং বাথরুমে গিয়ে তারা দেখে যে এক ব্যক্তি ওখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তাকে ছুরি দিয়ে তার শরীরে একাধিকবার অ্যাটাক করা হয়েছে। কিন্তু কে এই ব্যক্তি? সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানা যায় এই ব্যক্তির নাম হচ্ছে অরুণ টিক্কু। ইনি হচ্ছেন অনুজ টিক্কুর বাবা। অনুজ টিক্কু অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটে থাকতো, কিন্তু অনুজ টিক্কুকে
পুলিশ ওই ফ্ল্যাটে খোঁজার পরেও তাকে পুলিশ আর খুঁজে বার করতে পারেনি। কিন্তু ভিতরে যে দুটো লোককে সিকিউরিটি গার্ড আর ওই ব্যক্তি দেখেছিল তারা গেল তো কোথায় গেল? তাদেরকে ফ্ল্যাটের মধ্যে খোঁজে, ফ্ল্যাটে তাদের কোনো নাম গন্ধ নেই। তো সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডকে পুলিশ জিজ্ঞাসা করে, আচ্ছা ওই দুই ব্যক্তি তাদেরকে কি তুমি আগে কখনো দেখেছো? তখন সে বলে যে হ্যাঁ, আমি লাস্ট 3-4 মাস তাদেরকে এই ফ্ল্যাটে আসতে দেখেছি। আজকে সন্ধেবেলার ঠিক 6:30টার সময় যতদূর সম্ভব তারা এসেছিল, আর তারা যদি এসে থাকে আমার রেজিস্টারে তাদের এন্ট্রিও আছে। পুলিশ গিয়ে দেখে হ্যাঁ এন্ট্রি আছে। তারা একটা কালো জাইলো গাড়িতে ওই অ্যাপার্টমেন্টে এন্ট্রি নিয়েছিল। তো সেই ক্ষেত্রে পুলিশ সেই পার্কিং লট চেক করে। পার্কিং লট চেক করে তারা দেখতে পায় যে হ্যাঁ, পার্কিং লটে একটা কালো জাইলো গাড়ি দাঁড়িয়ে আছে। সেই কালো জাইলো গাড়ির মধ্যে কি আছে? সুটকেস আছে, বড় বড় প্লাস্টিক ব্যাগ আছে, তার সাথে আছে কেমিক্যাল অনেক দ্রব্য। পুলিশ এটা দেখা মাত্রই বুঝতে পারে ওরে যে অরুণকে মারা হয়েছে, সেই অরুণকে ডিসপোজ করার জন্যই এই সমস্ত কিছু তারা প্ল্যান করছিল। কিন্তু সময় মতন এক প্রতিবেশী দেখে ফেলায় সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যায়। কিন্তু ওই গাড়ির মধ্যে আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে একটা পুলিশের ড্রেস। এবার ওই পুলিশের ড্রেসে কোনো নাম লেখা ছিল না। তো সেহেতু পুলিশ সেটাকে আইডেন্টিফাই করতে পারছিল না। কিন্তু পুলিশ কি এখানে ইনভলভ আছে? পুলিশের মনে এই সন্দেহটা অলরেডি চলে এসেছে। সব থেকে বড় কথা হচ্ছে অরুণের ছেলে অনুজ, সে কোথায়? সেই কি এই কর্মকাণ্ড সমস্ত কিছু ঘটিয়েছে? এবার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। 6:30টার সময় ঠিক সিকিউরিটি গার্ডের কথা মতন একটা ব্ল্যাক কালারের জাইলো গাড়ি ওই অ্যাপার্টমেন্টে ঢুকে। তারপর সেই গাড়িটা আর বেরোয়নি। সেই গাড়িটা পার্কিং লটে পুলিশ উদ্ধার করে। তার মধ্যে অনেক জিনিস ছিল এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস কি ছিল? একটা পুলিশের ড্রেস। এইবার 7:30টার সময় ওই অ্যাপার্টমেন্ট থেকেই একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি বেরোতে দেখা যায় এবং সেই গাড়ির মধ্যে বসেছিল কে? অবশ্যই অরুণের ছেলে অনুজ টিক্কু, যে সেই সময় নিখোঁজ ছিল। এবার পুলিশের কাজ হচ্ছে অরুণের ছেলে অনুজকে খুঁজে বার করা, তার সাথে সাথে ওই যে দুজন ওই সন্ধ্যায় ওই ফ্ল্যাটে এসেছিল তাদেরকেও খুঁজে বার করা। পুলিশের টিম সারা মুম্বাই, সারা মহারাষ্ট্র একদম ছেঁকে ফেলে। তারা অনুজের কল ডিটেল রেকর্ড এক এক করে চেক করতে থাকে, তার লাস্ট লোকেশন চেক করতে থাকে। লোকেশন তার প্রথমে দেখা যায় যে 7:30টার সময় ওই ফ্ল্যাট থেকে বেরোনোর পর সোজা চলে যায় লোনাভলা। এই লোনাভলা হচ্ছে মুম্বাইয়ের পার্টি হাব। সেখান থেকে সেটা রত্নাগিরি যায়। রত্নাগিরিতে গিয়ে হঠাৎই সেটা সুইচ অফ হয়ে যায়। তারপর থেকে অনুজের আর কোনো খোঁজ নেই। অনুজের ফোন আর অন হয়নি। অনুজ ওখানে পালিয়েছে, রত্নাগিরি থেকে অন্য কোথাও চলে গেছে। রত্নাগিরি এমন একটা জায়গা যেটা প্রচুর পাহাড়ে ঘেরা। সেই ক্ষেত্রে আবার অনুজের সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি তো। পুলিশ তদন্ত শুরু করে, অনুজকে খোঁজার চেষ্টা একদম শুরু করে। পুলিশের একটা স্পেশাল টিম সোজা পৌঁছে যায় রত্নাগিরিতে। পুলিশ এবার মুম্বাইতে যত খবরের টিম আছে তাদেরকে ডেকে মিটিং করে এবং মিটিং করে বলে যে আমার এই দুজন ব্যক্তিকে লাগবে যারা ওই ফ্ল্যাটে গেছিল। তাদের পুলিশ অলরেডি একটা স্কেচ বানিয়েছিল, প্রতিবেশীরা অনেকে দেখেছিল, সিকিউরিটি গার্ডরা অনেকে দেখেছিল, ইভেন সিসিটিভি ফুটেজেও তো তাদের ফেস ধরা পড়েছিল। তো সেই ক্ষেত্রে তারা কারা এটা খবরিদের মাধ্যমে বার করতে হবে এবং খবরিদেরই দায়িত্ব এদেরকে খুঁজে বার করা। জাস্ট 3 দিন কাটে। অরুণের খুন হয়েছিল 7 এপ্রিল 2012, আর জাস্ট 10 এপ্রিল 2012 পুলিশের কাছে খবর আসে ওই দুই ব্যক্তিকে স্পট করা গেছে। তাদের নাম হচ্ছে ধনঞ্জয় আর মনোজ। তাদেরকে পুলিশ শেষমেশ অ্যারেস্ট করতে সক্ষম হয়। পুলিশের কাছে এটা বড় সাকসেস ছিল। আর সেই দিন রাত্রেবেলায় পুলিশের কাছে খবর আসে যতদূর সম্ভব তারা কয়েক ঘন্টার মধ্যে অনুজকেও অ্যারেস্ট করে নেবে। পুলিশ রত্নাগিরির একটা বড় ফার্ম হাউস ঘেরাও করে নেয়। সেই ফার্ম হাউসে যখন রেড করে তখন তারা সেখান থেকে অরুণের ছেলে অনুজকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। অনুজ সেই সময় রীতিমতন এমন একটা স্টেটে ছিল, তাকে দেখে যে কেউ বলে দেবে সে নেশা করে আছে, কিন্তু সে কোনো নর্মাল নেশা করে নেই। সে এমন লেভেলে একটা নেশা করে আছে যে নেশাতে
দীর্ঘ 3-4 দিন কিছু না খেয়ে আছে, সে কিছুই বুঝতে পারছে না। সে জাস্ট পুলিশকে বলে, আরে আমি তো গোয়া যাচ্ছিলাম, গোয়া যেতে যেতে আমি এখানে পৌঁছালাম কি করে? গোয়াতে সে কি করতে যাচ্ছিল, কার সাথে যাচ্ছিল, এই সমস্ত কিছু বলতে গিয়ে সে বারবার হল্ট নিচ্ছিল। সে ঠিকঠাক বুঝতে পারছিল না। পুলিশ বুঝতে পারে এ এমন নেশাতে আছে যে নেশা না কাটলে এ কিছুই বলতে পারবে না। পুলিশ ট্রিটমেন্ট করায় অনুজের। অনুজ সুস্থ হয়ে সে বলে যে আমি তো আমার 2 বন্ধু করণ সুদ আর সিমরান সুদের সাথে গোয়া যাচ্ছিলাম, বাদ বাকি কিছুই মনে নেই। আমি কখন রত্নাগিরি পৌঁছালাম সেটাও আমার মনে নেই। তারপর তাকে বলা হয় যে তোমার বাবা অরুণ তোমার ফ্ল্যাটেই মৃত অবস্থায় পাওয়া গেছে, তুমি কি জানো? তখন অনুজ বলে যে আমার বাবা তো দিল্লিতে থাকে, সে দিল্লি থেকে কখন মুম্বাইতে এলো, আর কখনই তার মৃত্যু হলো, কিভাবে হলো, কে করলো? পুলিশ না এই সমস্ত কিছু শুনে বুঝে এবং প্রতিবেশীদের কাছ থেকে আরো অন্যান্য লোকদের কাছ থেকে একটা জিনিস জেনেছিল, সেটা হচ্ছে যে এই অরুণ আর অনুজ মানে বাপ ছেলের মধ্যে সম্পত্তি নিয়ে কিছু বিবাদ লাস্ট 1-2 মাস ধরে চলেছিল। তো এই কারণে হয়তো অরুণকে মেরেছে তার ছেলে অনুজই, আর অনুজ বর্তমানে অ্যাক্টিং করছে পুলিশের সামনে। সে তো অলরেডি একটা টাইমে বলিউডে ছোটোখাটো কিছু রোল করেছিল, কিছু অ্যাডও করেছিল। সে এমন একটা ফ্যামিলি থেকে বিলং করে যারা প্রচণ্ড বড় লোক, যাদের প্রচুর প্রপার্টি আছে, যাদের অনেকগুলো ব্যবসা আছে, টাকা পয়সার কোনো প্রবলেম নেই। মুম্বাইতে তাদের 3-3টে প্রিমিয়াম ফ্ল্যাট ছিল। তো এই যে অ্যাপার্টমেন্ট রেসিডেন্সি আছে সেখানেও তাদের 3টে ফ্ল্যাট ছিল। সেই 3টে ফ্ল্যাট মিলে একটা বাংলো মতন একটা ফ্লোরে বানিয়ে নিয়েছিল। সেইখানেই এই অনুজ থাকছিল। ইচ্ছা ছিল মুম্বাইয়ের বলিউডে সাকসেস পাওয়া, কিন্তু সেই সাকসেসের বদলে সে কি পেল সেটা সে নিজেও জানে না। এবং যখন রহস্য আরও গভীর হবে এবং রহস্যের জট একটা সময় যখন আরও খুলবে, তখন আপনারা বলবেন শুধু দুঃখ, ধোঁকা, মৃত্যু এগুলোই অনুজ পেয়েছিল, এবং অনুজের সাথে আরও অনেকেই পেয়েছিল। অনুজ 2টো নাম নিয়েছিল যাদের সাথে সে গোয়া যাচ্ছিল। একটা হচ্ছে করণ সুদ আর তার বোন সিমরান সুদ। অ্যাকচুয়ালি সিমরান সুদের সাথে এই অনুজের ভালো বন্ধুত্ব ছিল। তো একটা সময় সিমরান তার ভাইকে এই অনুজের সাথে ইন্ট্রোডিউস করায়, দুজনের প্রচণ্ডভাবে কানেকশন বিল্ড হয়ে যায়, সেইখান থেকে তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, পুলিশের না এই 2টো নাম কোথাও না কোথাও শোনা শোনা লাগছে। তারা ভাবছে এদের 2টো নাম কোথাও শুনেছি, কোনো কেসে শুনেছি। তো পুলিশ পুরনো কেস চেক করতে থাকে। বেশি পুরনো কেস তাদেরকে চেক করতে হয়নি, জাস্ট 1-1.5 মাস পুরনো একটা মিসিং কেসে তাদের নাম এসেছিল। পুলিশ তাদের তদন্ত করে, কিন্তু অদ্ভুতভাবে তাদের এগেনস্টে কিছুই পুলিশ পায় না। তারপর কেসটা কি হলো পুলিশও খোঁজ রাখেনি। এবার মনে হচ্ছে খোঁজ রাখা উচিত ছিল। সেই মিসিংটা কার হয়েছিল? করণ কক্কর। আমরা এই কেসে করণ কক্করকে ছোট বা সংক্ষেপে কে বলবো, তার কারণ আমাদের এই কেসে আর একজনের নাম আছে করণ সুদ। তো 2টো করণ মিলে মিক্স হয়ে যাবে। তো কে মিসিং গেছিল 5 এপ্রিল 2012-তে। তারপর থেকে তাকে কেউ আর ফোনে পায়নি, এবং লাস্ট টাইম সে যার সাথে গেছিল সেটা হচ্ছে অবশ্যই এই করণ সুদ। তাহলে কে গেল তো কোথায় গেল? কেকের ফ্যামিলি যখন পুলিশের কাছে যায় তখন পুলিশকে তারা বলে এই করণ সুদের ব্যাপারে। তাকে এবং তার বোন সিমরানকে দুজনকেই থানাতে ডাকা হয়, কিন্তু ডাকার পর একটু তদন্ত হওয়ার পর পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। কেকের ফ্যামিলি স্টিল ফাইট করছিল এই কেসে। পুলিশের আবার মনে পড়ে যায় এই করণ সুদ আর সিমরানের কথা। এবার এই যে কে আছে, যে মিসিং আছে 5 এপ্রিল থেকে নিয়ার অ্যাবাউট 1-1.5 মাস হতে চলেছে, তো সে কে ছিল? সে ছিল দিল্লির একটা মানুষ। দিল্লিতে তার ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা ছিল। সেই ব্যবসায় সে প্রচণ্ডভাবে সফল ছিল, এবং সেই সফলতায় ভরসা করে সে মুম্বাইতে আসে এবং ভাবে সে ডাইরেক্টর হবে। সেই ডাইরেক্টর হতে গিয়ে তার সর্বনাশ হয়ে যায়। সে জুয়া খেলতে শুরু করে, এবং জুয়া খেলতে খেলতে সে নিয়ার অ্যাবাউট নিঃস্ব হয়ে যায়। তারপর সে ধার এদিক সেদিক নানান জায়গায় লোন নিয়ে বেড়ায়। হঠাৎই একটা পার্টিতে তার পরিচয় হয় করণ সুদের সাথে। করণ সুদ তার বোন সিমরান সুদের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়, এবং এই পরিচয়ের পর কে আর সিমরান একাধিক টাইম মিট করতে থাকে। কে একাধিক বিজনেস মিটে এই সিমরানকে নিয়ে যেতেও থাকে। সিমরান খুব
ক্লোজও হয়ে পড়ে। কে করণকে বলে যে আমার কিছু টাকা পয়সা লাগবে, আমি আমার নিজের একটা মুভি বানাবো, প্রোডাকশন হাউস করব। তো সেই সময় একদিন করণ সুদ তাকে বলে যে আমি একটা ইনভেস্টার পেয়েছি, চলো তার সাথে আমরা মিটিং করবো। সেদিন দিনটা ছিল 5 এপ্রিল 2012। কে তার এক বন্ধুকে বলে আমার বন্ধু করণ সুদ আমাকে একটা ইনভেস্টারের সাথে মিট করাতে নিয়ে যাচ্ছে। এবং এই মেসেজটা কে যখন তার বন্ধুকে করে, তারপর সে করণ সুদের সাথে বেরিয়ে যায়। ওই যে বেরিয়ে গেল, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়। এবার পুলিশ এই যে দুটো কেস আছে, এই দুটো কেসকে কি লিঙ্ক করবে নাকি করবে না, নাকি আলাদাভাবে দেখবে, পুলিশ এখনো বুঝে পারছে না। এবার বুঝে পাওয়া আর না পাওয়ার মধ্যে আমাদের জানতে হবে যে এই যে টিক্কু আছে, সে তো একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে, তার প্রচুর ব্যবসা আছে, প্রচুর টাকা আছে। সে মুম্বাইতে অ্যাক্টিং করার জন্য এসেছিল, কিছু ছোটোখাটো রোলে সে অ্যাক্টিংও করেছে, অ্যাডও করেছে। কিন্তু পরিচয়টা করণ সুদ এবং সিমরান সুদের সাথে হলো কি করে, এই ভাই বোন তার জীবনে আসলো কি করে? অবশ্যই পার্টি থেকে যখন পরিচয় হয় এই সিমরান আর অনুজের, তখন সিমরান পরিচয় করিয়ে দেয় অনুজকে তার ভাই করণের সাথে। এবার করণের সাথে অনুজের ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেই বন্ধুত্বের পর অনুজ বলে যে মুম্বাইতে আমার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা অনেক বড়, আমি যদি মুম্বাই ছেড়ে চলে যাই তাহলে ওই ফ্ল্যাটটা আমি ভাড়া দিতে চাই। কিন্তু ওটা যেহেতু একটা বড় ফ্ল্যাট, 3টে ফ্ল্যাট মিলে আমি একটা ফ্ল্যাট বানিয়েছি, রীতিমতো একটা বড় বাংলো বলতে পারেন মুম্বাইয়ের পশ সোসাইটিতে। তো সেই ক্ষেত্রে তার যে রেন্ট হবে সেটা প্রচণ্ড হাই হবে। তখন করণ সুদ বলে তুমি চিন্তা করো না, আমি একটা জার্মান ডিপ্লোম্যাটকে চিনি, সেই জার্মান ডিপ্লোম্যাট ওখানে আসবে, এসে থাকবে, তুমি অনেক টাকা রেন্টও পাবে, তো সেই ক্ষেত্রে তোমাকে আর চাপ নিতে হবে না। এবার অনুজ ভাবে যে তাহলে তো এটা শোনায় সোহাগা ব্যাপার হবে। সে করণের কথা মতন সমস্ত রেন্টাল এগ্রিমেন্টে সাইন করে দেয় উইদাউট সেটা রিডিং। এইবার এই যে ভুলটা সে করলো, অ্যাকচুয়ালি তার ফ্ল্যাটের মালিকানা নেয়ার অ্যাবাউট সে অন্য কাউকে দিয়ে দেয়। ওই রেন্টাল এগ্রিমেন্টে এমন শর্ত দেওয়া ছিল যে ওই ঘরেতেই সে বন্দি হয়ে যাবে। সেই জার্মান মহিলা যে নাকি ডিপ্লোম্যাট, যার নাম হচ্ছে নিভিসা, সে ওই ফ্ল্যাটে আসে এবং আসা মাত্রই অনুজকে অনেক কিছুতে বারণ করে দেয়। বলে যে এই ফ্ল্যাটে কোনো বন্ধু বান্ধবী কাউকে আনা যাবে না, কোনো পার্টি করা যাবে না, ড্রয়িং রুম যেতে গেলে আমার পারমিশন লাগবে, কিচেন যেতে গেলে আমার পারমিশন লাগবে। মানে রীতিমতো অনুজ নিজের ফ্ল্যাটে একটা রুমে শিফট হয়ে গেছে, তারপর সেখান থেকে বেরোতে গেলেও এই নিভিসার পারমিশন তার লাগতো। এবার এইখানে প্রচণ্ড সে প্রবলেমে পড়ে। এই প্রবলেমটা নিয়ে করণ সুদকে যখন সে বলে, করণ তখন বলে আরে কয়েকদিন থাকবে, ডিপ্লোম্যাট মানুষ তো সে এরকম কিছু বলতেই পারে, তুমি একটু মেনে নেওয়ার চেষ্টা করো। এবার অনুজ ভাবছে যে যাবোটা কোথায়, কি করব, তার তো কোনো বন্ধুও নেই, তার বন্ধুদের সাথে তার কানেকশন কেটে গেছে, তার একমাত্র দুটো বন্ধু আছে, এক করণ আর এক হচ্ছে সিমরান। তাদেরকে সে বলেছে, তারা বলেছে একটু অ্যাডজাস্ট করে নিতে, তো সে অ্যাডজাস্ট করছে। কয়েকদিন এরকম চলার পর নিভিসা হঠাৎ একদিন গায়েব হয়ে যায়। এবার এই ব্যাপারে আবার অনুজ খুব ভয় পেয়ে যায়, একটা জার্মান ডিপ্লোম্যাট লেডি সে গায়েব হয়ে গেল। তখন করণ সুদ তাকে বলে যে ওরা তো ডিপ্লোম্যাট, এই দেশে ওই দেশে ট্রান্সফার হয়, তো হয়তো অন্য কোনো দেশে চলে গেছে, তো তুমি এত চিন্তা করো না। জাস্ট 10 দিন কাটে, তারপর ওই ফ্ল্যাটে দুজন আসে। সেই দুজন এসে অনুজকে বলে আমরা এই ফ্ল্যাটটা রেনোভেট করব, এবং অর্ডার দিয়েছে কে? অবশ্যই নিভিসার অর্ডার মতন ওই ফ্ল্যাটটা রেনোভেট করা শুরু হয়। কিন্তু রেনোভেশন ঠিকঠাক হচ্ছিল না। অনুজ বুঝতে পারছিল ওই ফ্ল্যাটে কিছু তো একটা তারা করতে এসছে, কিন্তু বোঝা যাচ্ছে না কি করতে এসেছে। এইবার অনুজ আর না পেরে তার বাবাকে মানে অরুণকে সমস্ত ব্যাপারটা শেয়ার করে, এবং অনুজ এই সমস্ত কিছু শুনে সে বুঝতে পারে ওই ফ্ল্যাটের মালিকানা হয়তো তার ওই দুই বন্ধু মানে করণ আর সিমরান নিয়ে নেবে, এই কারণে সমস্ত কর্মকাণ্ড করছে। তো অরুণ দিল্লি থেকে মুম্বাই আসে, ছেলের ফ্ল্যাটে যেই না সে ঢুকতে যাবে সে দেখে ওই দুই লোক দাঁড়িয়ে আছে। এই দুই লোককে সে তাড়িয়ে দেয়, এবং সেই দুই লোকের নাম কি ছিল জানেন? অবশ্যই ধনঞ্জয় এবং মনোজ। যে ধনঞ্জয় এবং মনোজ পুলিশের কাস্টাডিতে সেই সময় আছে। অনুজকে যখন পুলিশ জিজ্ঞাসা করে 7 এপ্রিল তোমার সাথে তোমার বাবার সাথে কি হয়েছে, তখন অনুজ বলে যে আমার বাবার সাথে কি হয়েছে সেটা আমি কিচ্ছু জানি না, জাস্ট আমার এটুকু মনে আছে সন্ধ্যাবেলা নাগাদ কখনো একটা করণ আমার ফ্ল্যাটে আসে, এসে আমাকে জাস্ট বাইরে নিয়ে যায় গোয়া যাবে বলে, আর আমি গোয়া যাচ্ছিলাম।
হঠাৎ করে রত্নাগিরি কবে কখন কিভাবে পৌঁছেছি আমার কিচ্ছু মনে নেই। পুলিশ বুঝতে পারে যে হয়তো অনুজ সব ঠিক করছে, তাকে নেশা করিয়ে দেওয়া হয়েছিল যাতে সে সব ভুলে যায়। এই কেসটা নিউজ মিডিয়াতে যখন চলে এসেছে তখন পুলিশের উপর চাপ বাড়তে থাকে অ্যান্ড পুলিশ বেশ ভালো করে তদন্ত করে জাস্ট কয়েক দিনের মধ্যেই এই কেসের মূল চক্রী করণ সুদকে অ্যারেস্ট করে নেয় মহারাষ্ট্রের সাতারা থেকে। পুলিশ অ্যারেস্ট করা মাত্রই তার ফিঙ্গারপ্রিন্ট নেয় এবং সেই ফিঙ্গারপ্রিন্টটা যখন ম্যাচ করে ফিঙ্গারপ্রিন্ট ডেটাবেসের সাথে, তখন পুলিশ আবার চমকে যায়, আরে এটা তো কোনো করণ সুদ না যাকে তারা অ্যারেস্ট করেছে, এ তো 9 বছর ধরে ভাগোড়া বিজয়। এই বিজয় 1998 সালে একটা খুন করে, খুন করার পর তার জেল হয় 2003 সালে। সে একবার প্যারোলে বাইরে আসে তার মায়ের অসুস্থতার আছিলে। দ্যাট দ্য মোমেন্ট সে কিন্তু পালিয়ে যায়। 9 বছর ধরে পুলিশ তাকে খোঁজার চেষ্টা করছিল, তাকে পুলিশ তো খুঁজে পায়নি। কিন্তু এই দিকে এই করণ সুদ তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে ভাগোড়া বিজয়ের সাথে, কিন্তু বিজয় আর করণ সুদের ফেসটা তো আলাদা। তাহলে ফিঙ্গারপ্রিন্ট এক হলো কি করে? প্লাস্টিক সার্জারি? পুলিশের মনে এই সন্দেহটা দানা বাঁধে, কিন্তু পুলিশ সেই সময় জিজ্ঞাসা করবে না, তাকে আবার মুম্বাইতে নিয়ে আসবে এবং মুম্বাইতে ঢোকার আগে একটা ট্রাফিক জ্যামে পুলিশ ফেসে আছে। একটা গাড়িতে এই করণ সুদ আছে। হঠাৎই এক পুলিশ অফিসার ওই গাড়ি থেকে নেমে ট্রাফিকটা ক্লিয়ার করতে থাকে। দ্যাট দ্য মোমেন্ট দরজাটা খোলা ছিল এবং অদ্ভুতভাবে এই করণ কাম বিজয়, যাই বলবেন না কেন নাম, সে ওই গাড়ি থেকে পালিয়ে যায়। তার হাতে কোনো হ্যান্ডকাপ দেওয়া ছিল না। অদ্ভুত লাগছে না শুনে? মনে হচ্ছে না একটা গোটা ম্যাচ খেলা হচ্ছে? কিন্তু কেন, কিভাবে পালালো? পুলিশ একদম চমকে যায়। এই রকম একটা ওয়ান্টেড ক্রিমিনাল যাকে পুলিশ এত বছর ধরে খুঁজছে, যার এগেনস্টে 2-3টে মার্ডারের কেস অলরেডি আছে, আর কি কি সে করেছে সেটা পুলিশের এখনো জানা নেই, সে পালিয়ে গেছে। পুলিশের দুর্নাম শুরু হয়। পুলিশ সারা মুম্বাই, সারা মহারাষ্ট্র জুড়ে ম্যানহান্ট শুরু করে। এ যেন কোনো এক বড় জঙ্গি ধরা পড়েছে, কিন্তু তার থেকেও বড় ছিল এই কেসটা। তো সেইখানে পুলিশ খোঁজা শুরু করে। এরপরে এই যে করণ সুদ কাম বিজয়, সে কোথায় গেছে? এনি আইডিয়া? পরবর্তী সময় যখন তদন্তের আরও অনেক অ্যাসপেক্ট বাইরে আসে আস্তে আস্তে, তখন জানা যায় করণ ওই সময় পালিয়ে কোনো জঙ্গলে যায়নি, অন্য দেশে যাওয়ারও চেষ্টা করেনি, ইভেন সে মুম্বাই থেকে পালানোর চেষ্টা করেনি। সে একটা পলিটিশিয়ানের বাড়িতে যায়, সেখানে 40 মিনিটের একটা মিটিং করে এবং তারপর ওখান থেকে বেরিয়ে তার এক বড় লোক যার অনেক সোর্স আছে তাকে ফোন করে, তাকে বলে তুই থাইল্যান্ডের একটা টিকিট কেটে রাখ অ্যান্ড দেন তাকে আসতে বলে। সেই গাড়িতে করে তারা সোজা কোলাবা বলে একটা জায়গাতে পৌঁছায়। কোলাবাতে একটা হোটেল রুম নেয় এবং সেই হোটেল রুমের ফোন থেকেই সে পুলিশকে ফোন করে বলে যে একটা অফার আছে, একটা ক্রিমিনাল পুলিশকে অফার দিচ্ছে। পুলিশ বলে যে ঠিক আছে, কি অফার আছে বলো। সে বলে যে আপনারা যে ডনকে খুঁজছেন, এত দিন ধরে খুঁজছেন, যাকে ধরতে ধরতে আপনারা ধরতে পারেননি, মুম্বাইতে একাধিক ক্রাইম যে করেছে, যে 2 ডন আছে তাদেরকেই ধরার চান্স করে দেব। একটা হচ্ছে ছোটা রাজন এবং আরেকটা হচ্ছে, তারপরেই করণ বলে ছোটা রাজনকে আপনারা ধরতে পারলে দাউদ ইব্রাহিমকে পর্যন্ত আপনারা ধরতে পারবেন। পুলিশের চোখ চিকচিক করে ওঠে। একটা ছোট্ট পাতি খুনের ক্রিমিনাল, সে যদি এই বড় 2টো গ্যাংস্টারের খোঁজ দিতে পারে, এর থেকে ভালো কি হয়? পুলিশ অফারটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু পুলিশকে সে আবার একটা শর্ত দেয়, পর আমাকে অ্যারেস্ট করা যাবে না, আমি সোজা থাইল্যান্ড চলে যাব, আপনারা আমাকে আটকাতে পারবেন না। পুলিশ বলে যে ঠিক আছে। মিটিং স্টেশন হচ্ছে চার্চ গেট স্টেশন। ঠিক রাত্রেবেলা তখন 1:30 বাজে। করণ সুদ চার্চ গেট স্টেশনে পৌঁছায় এবং পৌঁছানো মাত্রই বুঝতে পারে যে পুলিশ তাকে ভোকাট্টা করেছে। আসলে পুলিশ প্ল্যান করছিল তুই আয়, তোকে গিলে খাবো। তো পুলিশ চারিদিকে তাকে ঘিরে ধরেছিল। শেষমেশ করণ সুদকে ফাইনালি ভালো মতন অ্যারেস্ট করে থানাতে ঢোকায়। থানাতে ঢুকে এবার পুলিশ অফিসাররা জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সেই জিজ্ঞাসাবাদে যা যা বেরিয়ে আসবে সেগুলো যখন জানবেন, বুঝবেন এবং বুঝতে পারবেন কিভাবে ক্রাইমটাকে সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছিল,
কিভাবে প্ল্যানগুলো এক এক করে করা হয়েছিল আপনারা আবারও চমকাবেন। তো চলুন জেনে আসি হু ইজ বিজয়, হু ইজ করণ, হু ইজ সিমরান, আরও অনেকের ব্যাপারে। বিজয় পালান্ডে 1993 সাল, মানে আমারও জন্মের আগে সে মুম্বাইতে আসে। মুম্বাইতে এসে সে একটা নামি দামি রেস্টুরেন্টে কাজ করা শুরু করে এবং প্রথম থেকেই না সে ওই নামি দামি রেস্টুরেন্টে একটা জিনিস দেখতে পায়, এখানে বড় বড় সেলিব্রিটি আসে, বড় বড় ব্যবসায়ী আসে, অনেক ডন পর্যন্ত আসে। তো সেই ক্ষেত্রে সে সমস্ত কিছু লক্ষ্য করতে করতে তাদের সাথে এক এক করে কানেকশন বসাতে শুরু করে এবং এই কানেকশন যখন সে বসাচ্ছে সেই সময় তার পরিচয় হয় পাঞ্জাব থেকে আসা এক নারীর সাথে, এক অত্যন্ত সুন্দর নারীর সাথে, যার নাম হচ্ছে সীমা। এই সীমার সাথে তার পরিচয়, তার প্রেম এবং লুকিয়ে একটা বিয়েও হয়। এই বিয়েটার ব্যাপারে তারা দুজনেই একদম লুকিয়ে যায় এবং সর্বসমক্ষে সীমা বিজয়কে বলতো ভাই, আর বিজয় সীমাকে বলতো সেটা তার বোন। এইভাবেই চলছিল। সালটা চলে আসে 1998। সেই সময় ওই রেস্টুরেন্টে একটা এয়ার ইন্ডিয়ার স্টক রাখা, মানে যার নিয়ার অ্যাবাউট 2 to 3% স্টক সেই সময় ইন্ডিয়াতে আছে। তার ভ্যালু 50 থেকে 100 কোটি টাকা। সেই দাস পরিবার সেই রেস্টুরেন্টে যখন আসতো, সেই দাস পরিবারের যে হেড আছে স্বপন দাস, তাকে প্রচণ্ডভাবে ভালোভাবে ট্রিট করতো কে? এই বিজয় পালান্ডে। এই বিজয় পালান্ডে সবসময় দেখতো যে স্বপন দাসের যেসব ফেভারিট ডিশ আছে, মুম্বাই ডাক, কুলফি মালাই, তারপর ফালুদা, এইগুলো যেন একদম সুন্দরভাবে তৈরি করে তাকে ভালোভাবে সার্ভ করা হয়। এতে স্বপন দাস প্রচণ্ডভাবে খুশি হতো। তার ছেলের নাম হচ্ছে অনুপ দাস। গোটা ফ্যামিলিকে এই বিজয় পালান্ডে ইমপ্রেস করে দিয়েছিল, সমস্ত কিছুতে হেল্প করতো। এবার রেস্টুরেন্ট থেকে ঘরে আসতে শুরু করে বিজয় পালান্ডে এবং একটা সময় বিজয় পালান্ডের সাথে কোথাও না কোথাও অনুপের একটা বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্বের ফলে বিজয় পালান্ডে তার বোন সীমার সাথে মিট করিয়ে দেয় অনুপের। অনুপ পড়ে যায় লোভে। কিসের লোভে? অবশ্যই সীমার শরীরের লোভে। আর সীমাও এই জিনিসটাই চাচ্ছিল। তাকে নানানভাবে নেশা করিয়ে, নানান কিছু করিয়ে এমন ফাঁসায় যে অনুপ তার অজান্তেই সমস্ত প্রপার্টির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয় এই বিজয় আর সীমাকে। পাওয়ার অফ অ্যাটর্নি কি? আপনার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির মালিক তো আপনি, কিন্তু আপনি না থাকলে যে ওই ফ্যামিলিটা পাবে প্রথমে, যে ওই ফ্যামিলিটার রক্ষণাবেক্ষণ করবে, সে কি? সেটাকেই পাওয়ার অফ অ্যাটর্নি বলা হয়। তো এই ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে গেছিল বিজয়। তার মানে এইবার এই অনুপকে আর কোনোভাবে কোনো দরকার নেই। অনুপকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তার জন্য বিজয় আর সীমা প্ল্যান করছে এবং এই প্ল্যানে হেল্প করবে কে? অবশ্যই বর্তমানের ধনঞ্জয় আর মনোজ। ধনঞ্জয় আর মনোজ সেই 1998তেও এর সাথে ছিল। এ যেন জন্মান্তরের ক্রিমিনালদের একটা কানেকশন। বর্তমানের প্রেম দুদিন থেকে না, কিন্তু দেখুন ক্রিমিনালদের কানেকশন বছরের পর বছর টিকে যাচ্ছে। হ্যাঁ, স্বার্থ থাকলেই কি তাহলে সম্পর্ক টিকে নাকি? তো যাই হোক, হঠাৎই অনুপ দাস মিসিং যায় এবং এই মিসিং যাওয়ার পর অনুপ দাসের যত প্রপার্টি আছে সেগুলো দখল নিয়ে নেয় বিজয় আর সীমা। তারপর তার অ্যাকাউন্ট থেকে 7 লাখ টাকা উইথড্র হয়। অনুপের বাবা স্বপন দাস সে এসে দেখে এ কি হচ্ছে। তখন এই বিজয় আর সীমা বলে আসলে অনুপ একটা কেসে ফেসে গেছে, সেই ফাঁসার জন্য তাকে পুলিশ কাস্টাডিতে গেছে, চলুন হেল্প করি। এরপরে অদ্ভুতভাবে স্বপন দাসও গায়েব হয়ে যায়। এবার এদের ফ্যামিলি মেম্বাররা থানাতে যায়, এবার তদন্ত শুরু করে। সীমা আর বিজয় দুজন মিলে তো কোনোভাবেই স্বীকার করবে না যে তারা এই কর্মকাণ্ড করেছে, কিন্তু তারপর যখন তাদেরকে দেখানো হয় যে এই দাস ফ্যামিলির সমস্ত প্রপার্টির পাওয়ার অফ অ্যাটর্নি তোমাদের কাছে কেন, অনেকগুলো অনুপ দাসের সাইন করা চেক তোমাদের কাছে কেন, তো আস্তে আস্তে পারিপার্শ্বিক প্রমাণ দিয়ে পুলিশ প্রমাণ করে দেয় যে এই যে বিজয় পালান্ডে আছে সে একটা ক্রাইম করেছে এবং সে স্বীকার না করলেও তাকে আজীবন কারাবাস দেওয়া হয় কোর্ট থেকে। সে জেলে চলে যায়, জেলে থাকে। জেলে দেখা করতে যায় কে? অবশ্যই সীমা। এবং 2003 সালে হঠাৎই বিজয়ের মা অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতার আছিলায় বিজয় বেরিয়ে আসে।
1 মাসের প্যারোল ছিল, কিন্তু সে আর জেলে রিটার্ন করেনি। অলরেডি বিজয় বুঝতে পেরেছে ভারতে সে থাকতে পারবে না, সে অলরেডি একটা ভাগোড়া হয়ে গেছে। সীমাও বুঝতে পারে যে এখানে থাকলে তাকেও পুলিশ সন্দেহ করবে, বিরক্ত করবে। তো তারা দুজন ফ্লাইট নিয়ে নেয় ব্যাংককের জন্য। তারা থাইল্যান্ডে পৌঁছে কি কাজ করবে, ওখানে তারা গ্যাং জয়েন করে, তারা পয়সা করি ইল্লিগালি কামায়, অ্যান্ড দেন ওখানে তারা প্লাস্টিক সার্জারি করে। প্লাস্টিক সার্জারি করে তারা ভারতের সমস্ত ক্রাইম রেকর্ড থেকে পার পেয়ে যাবে, তার সাথে সাথে একটা নতুন আইডেন্টিটি পাবে। তো বিজয়ের আইডেন্টিটি হয়ে যায় অবশ্যই করণ সুদের, আর সীমার আইডেন্টিটি আফটার দ্য প্লাস্টিক সার্জারি হয়ে যায় কি, অবশ্যই সিমরান সুদের। তারা এই নতুন আইডেন্টিটি নিয়ে প্রচণ্ড কনফিডেন্ট ছিল। তারা মুম্বাইতে আবার ব্যাক করে এবার তারা পার্টি সার্কেলে যেতে থাকে। পার্টি সার্কেলেই তো খরচা করা মানুষ আসে, বড় লোক মানুষ আসে। তো পেস্ট্রি সমস্ত প্রেপারে করণ সুদ, সিমরান সুদ এদের ছবি ছাপতে থাকে অন্যান্য সেলিব্রিটিদের সাথে। সবার সামনেই তারা ছিল, তারা ক্রিমিনাল ছিল, কিন্তু কেউ তাদেরকে চিনতে পারছিল না, বুঝতে পারছিল না, আর পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ছিল। টাইমটা ছিল আইপিএল এসে ভারতের যে জুয়ার মার্কেট আছে ক্রিকেটের মাধ্যমে সেটাকে প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয়। অলরেডি এই সিমরান আর করণ তারা যখন থাইল্যান্ডে ছিল তারা গ্যাং ফ্যাং বানিয়েছিল, সেখান থেকে তারা সাট্টা কন্ট্রোল করতো। এইবার এখানে এসেও তারা এই জুয়াটা কন্ট্রোল করে, তারা অর্গানাইজ করে নেয় সমস্ত ব্যাপারটা, এবং এতে প্রচুর পয়সা কামাতে থাকে। এবং এই পয়সা কামাতে কামাতে তাদের একটা পার্টিতে পরিচয় হয় কার সাথে, করণ কাক্কর, যার নাম দিয়েছে এখানে কেকে। সেই কেকে সেও এই সমস্ত ধান্দাতে জড়িত ছিল, তার প্রোডাকশন হাউস খোলা, এই জিনিসগুলোর দিকে ইচ্ছা আস্তে আস্তে কমছে। সিমরান আর করণ তারা দুজন মিলে এই যে চক্রটা চালাচ্ছিল, সেই চক্রতে সিমরানের কাজ ছিল ওখানে যত পুরুষ মানুষ আসবে, যাবে, খেলবে, টাকা দেবে, নেবে, তাদেরকে মধুচক্রে ফাঁসানো, তাদেরকে আরও ড্রেন করা। এবং এর মধ্যে অনেকে তো নিজেকে শেষও করে দিয়েছে। সবাই ভেবেছিল যে টাকা ছিল না, এই জুয়া খেলতে খেলতে সব শেষ করে ফেলেছে, কিন্তু পিছনে ছিল এইরকমই সিমরান দ্বারা রচিত মধুচক্র। কে এইদিকে সে নিজের আলাদা পথ খুঁজছিল, সে অন্যান্য পলিটিশিয়ানদের সাথেও যোগাযোগ রাখছিল। তো একটা পলিটিশিয়ানের সাথে এই কেকের ভালো মতন পরিচয় হয়ে যায়। এর সাথে সে একটা ডিল করে 1.5 কোটির, এবং 1.5 কোটির ডিলে কেকে লাভ করে নেয়ার অ্যাবাউট 90 লাখ টাকা। সেই 90 লাখ টাকা দিয়ে সে একটা BMW কেনে, এবং এই BMWটা যখনই কেনে তখনই এই করণ সুদ আর সিমরান সুদ বুঝতে পারে যে আমাদেরও তলায় তলায় গেম খেলছে এই করণ কাক্কর কাম কেকে। তো কেকে এই পৃথিবীতে আর রাখা যাবে না। কেকে কন্ট্রোল করার জন্য অনেক পদ্ধতি ছিল, এবং সেই পদ্ধতি হচ্ছে তোমাকে একটা ইনভেস্টর জোগাড় করে দেবো। অলরেডি করণ সুদ তাকে বলেছিল, তো কেকে সেটা মেনে যায়। তারপর 6 এপ্রিল তাকে একটা ফার্ম হাউসে গলা টিপে হত্যা করা হয়, এবং সেই হত্যাতে তাকে হেল্প করে কে, অবশ্যই ধনঞ্জয় এবং মনোজ। তারপর তাকে টুকরো টুকরো করে পাহাড়ি এলাকাতে ফেলে দেওয়া হয়। এই সমস্ত কিছু করণ সুদ পুলিশের সামনে বলছিল। অলরেডি পুলিশ কিন্তু সিমরানকেও অ্যারেস্ট করে নিয়েছিল। তাকে জিজ্ঞাসা করে এই যে অরুণ আর অনুজ তাদের ব্যাপারটা কি। তখন করণ সুদ বলে, আরে এদের ব্যাপারটা একদম ইজি ছিল, ছেলেকে পাগল তৈরি করে দিতাম, বাপ এসেছিল, বাপকে মেরে টুকরো টুকরো করে বডি এমন জায়গায় ফেলে দিতাম আপনারা খুঁজেই পেতেন না, তারপর সমস্ত দোষ ছেলের উপর দিয়ে আমরা সমস্ত প্রপার্টির দখল নিয়ে নিতাম, ব্যাস আর কিচ্ছু না। জাস্ট টাকার জন্য ওর সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম, বোকা বোকা ছিল, ওকে মানসিক রোগী বানিয়ে দিতাম। তো এইভাবে পুরো প্ল্যানটা ঠিকঠাক ছিল। কিন্তু সেই দিন সন্ধ্যাবেলা এক প্রতিবেশী উপরের তলাতে অরুণকে ওই হাত ফেলিয়ে জানলার পাশে দেখে ফেলে, ব্যাস তারপর থেকে সমস্ত প্রবলেম হয়ে যায়। ওই ফ্ল্যাটে গেছিল কে, মনোজ আর ধনঞ্জয়। তারা বাথরুমের জানলা থেকে পালিয়েছিল, তার কারণ ওই ফ্ল্যাটের পুরো রুট ম্যাপ তাদের ছিল। তারা বাথরুম থেকে বারান্দায় যায়, বারান্দা থেকে চুপচাপ সিঁড়ি হয়ে বেরিয়ে চলে যায়, তারা গাড়িটা নিতে ভুলে যায়। এবার আপনারা বলবেন যে একটা জিনিসের এখনো সলিউশন বা সলভ তো পুলিশ করেনি। ওই যে কালো কালারের জাইলো গাড়িটা যেটা পার্কিং লটে পেয়েছিল পুলিশ, সেখানে করাত, ব্যাগ, সুটকেস আরও অনেক কিছু পাওয়া গেছিলো, কিন্তু তার সাথে একটা পুলিশের ড্রেস ছিল। সেই পুলিশের ড্রেসটা দেখে পুলিশের সন্দেহ হয়েছিল পুলিশের কেউ কি এখানে জড়িত আছে। ওই ড্রেসটা পরে গেছিল কে, অবশ্যই ধনঞ্জয়, নিজেকে পুলিশ দেখানোর জন্য, যাতে কেউ স্টপ তাকে না করে। কিন্তু এই কেসে
একটা পুলিশ জড়িত ছিল, যে ডাইরেক্টলি করণ সুদ সিমরান সুদকে হেল্প করছিল। এবং করণ সুদকে সে কেন হেল্প করছিল? সেই পুলিশ অফিসার যার নাম হচ্ছে সঞ্জয়, আর যে বৌদি আছে সেই বৌদি হচ্ছে এই করণের বোন। তো সেই কারণে তাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। আত্মীয়তা মানে আত্মার সম্পর্ক। তো এখানে দুই ক্রিমিনাল মিলে আত্মার সম্পর্ক কন্টিনিউ করছিল। এই সমস্ত কাজে, সমস্ত তদন্তে সঞ্জয় ইন্টারফেয়ার করেছিল। যখন কে মিসিং গেছিল, সেই কেসে যখন এই করণ সুদ আর সিমরানকে ডাকা হয়েছিল, তখন সঞ্জয় ফোন করে এদেরকে বেশি তদন্ত করতে বারণ করে। পুলিশের গাড়ি থেকে যখন করণ সুদ কাম বিজয় পালিয়ে গেছিল, তখন সেই গাড়িতে কে ছিল? অবশ্যই সঞ্জয় ছিল। সঞ্জয় পালাতে হেল্প করেছিল। এই আত্মীয়তাটা দুজনে মিলে লুকিয়ে রেখেছিল। পুলিশের এবার বডি উদ্ধারের পালা। তারা সেই স্পটে এই করণকে নিয়ে যায়। করণ বডি পার্টগুলো দেখায়, সুটকেসে ফেলা ছিল, কিন্তু মাথা সেটা কোথায়? সেটা পেশার দিতে করণ একটা সুটকেস দেখায়, সেটা কোথায় রেখেছে। এখান থেকে একটা মাথা ডিসকভার হয়। কিন্তু এখানে করণ একটা চালাকি করে, বডি পার্টগুলো তো ছিল কেকের, কিন্তু যে মাথাটা ছিল সেটা কেকের ছিল না। করণ জানতো যে ডিএনএ টেস্ট হলে যখন মাথা আর বডি ম্যাচ করবে না, তখন কেসে অনেক রকম প্রবলেম হবে, আমাকে কোর্ট থেকে বেইলও দিয়ে দেবে। একটা কথা আছে না, অতি চালাকের অবস্থা খারাপ হয়ে যায়। তারই যে সহযোগী ছিল ধনঞ্জয় এবং মনোজ, তারা আর কয়েকদিন পর কোথায় মাথাটা ফেলা হয়েছে কেকের সেটা উদ্ধার করি। তার মানে কের বডি তো পুরোপুরি উদ্ধার হয়ে গেল, কিন্তু আর একটা যে মাথা উদ্ধার হয়েছিল সেটা কার ছিল? অবশ্যই 1998 সালের সেই কেস মনে পড়ছে, অনুপ আর স্বপন, মানে বাবা ছেলের কেস। সেখানে অনুপ তো মিসিং ছিল, অনুপের তো কোনো বডি পার্ট পাওয়া যায়নি। 2012 সালে এসে যে মাথাটা করণ দেখিয়েছিল পুলিশকে, সেই মাথাটা ছিল স্বপনের ছেলে অনুপ দাসের। 1998-তে স্বপনের বডি তো পাওয়া গেছিল, অনুপের বডি শেষমেশ পাওয়া গেল, তাও এত বছর পর। এবার পুলিশ এই কেসটাকে কোর্টে তোলে, যথেষ্ট এভিডেন্স ছিল, কিন্তু এই এভিডেন্স নিয়ে গেম খেলবে কে জানেন? করণ সুদ। করণ সুদ বলে, আমার কোনো আইনজীবী লাগবে না, আমি নিজেই আমার কেস লড়ব। সে কেস লড়া শুরু করে। তার মেইন টার্গেট ছিল কেকের মা এবং এইদিকে সমস্ত ফ্যামিলি মেম্বার, যাদেরকে সে এক এক করে ডেকে প্রত্যেকটা ভিকটিমের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলছিল। বারবার বলছিল, আপনার ছেলে এই নোংরা কাজ করেছে, এই নেশা করতো, মেয়েদের সাথে থাকতো, কিন্তু এই সমস্ত কিছুতে কেউ হারেনি। এদিকে সিমরানের কেসটাও প্যারালাল ভাবে চলছিল। সিমরানকে এই সমস্ত খুনের মামলা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান হয়, কিন্তু বলে যে না, সিমরান সব জানতো, সে সমস্ত কিছুতে হেল্প করেছে, সে মধুচক্রেও হেল্প করেছে। কিন্তু একটা সমস্ত ব্লেম আস্তে আস্তে চলে যায় করণ সুদের উপর। কোথাও না কোথাও কোর্ট কেসটা উইক পেয়ে সিমরান সুদকে বেল দিয়ে দেয়। যেই না বেল দেয়, সে বেরিয়ে জাস্ট 2 দিন পর ভ্যানিশ হয়ে যায়। ওই যে সে ভ্যানিশ হলো, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বাকিরা তখনও জেলে আছে। কয়েক বছর পর মনোজকে বেল দিয়ে দেওয়া হয়, বাদ বাকিরা তখনও জেলে আছে। 2024 সালে তাদের বেইল অ্যাপ্লিকেশন আবার ক্যান্সেল হয়। তো বর্তমানে এই কেসের বাদবাকি ক্রিমিনাল, তার মানে সঞ্জয়, করণ সুদ, তার সাথে সাথে ধনঞ্জয়, এই 3 জন জেলে আছে। তাদেরকে আলাদা সেলে রাখা হয়, তারা যেন পালাতে না পারে। এবং এই প্রত্যেকটা কেসের এখনো কোনো জাজমেন্ট আসেনি। প্রত্যেকটা কেসই এখন কোর্টে কন্টিনিউ চলছে। জানি না কবে জাজমেন্ট আসবে, এবং যখনই আসবে তখনই আমি আপনাদেরকে জানাবো। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং বলিউডের টুইস্ট অ্যান্ড টার্নসের একটা অদ্ভুত ঘটনা। কিন্তু এই ঘটনা শেষ করার আগে আমি আপনাদেরকে বলতে চাই 2 জন সাহসী মানুষের কথা। একটা হচ্ছে করণ কাক্কর, মানে কেকের মা, যে এই কেসের প্রত্যেকটা ট্রায়াল নিয়ার অ্যাবাউট 140টা মতো সেখানে উপস্থিত ছিল, বারবার ক্রিমিনালকে ফেস করছিল, তার কোশ্চেনের অ্যান্সার পর্যন্ত দিচ্ছিল। তো সেই ক্ষেত্রে তাকে স্যালুট। এবং আরেকজন হচ্ছে এই কেসের ভিকটিম, তার নাম হচ্ছে অনুজ টিক্কু, যে সিনেমাতে অভিনয় করেছে, যে অ্যাড করেছে, যার পয়সা কড়ির অভাব ছিল না, কিন্তু শেষমেশ তার বাবার মৃত্যু হলো তার বন্ধুত্বের কারণে। সে সমস্ত নেশাপাতি সব ছেড়ে সিনেমা থেকে বেরিয়ে বই লিখতে শুরু করে। বর্তমানে সে নিয়ার অ্যাবাউট 60টা বই লিখেছে।
সে তার লাইফের ব্যাপার লিখেছে, তার বাবার মৃত্যুর ব্যাপারে লিখেছে, এবং এই যে করণ সুদ, সিমরান সুদ, এদের ব্যাপারেও লিখেছে। এবং সেইখান থেকেই এই ঘটনাটা মেনলি এত সুন্দরভাবে কনস্ট্রাকটিভভাবে সামনে আসে। তো এইভাবে লাইফে ঘুরে দাঁড়ানো যায়। আমরা যতই হেরে যাই না কেন, আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে, আমাদের শক্ত হতেই হবে। যতক্ষণ না আমাদের মৃত্যু হয়, তখন প্রত্যেকটা হার সাইকোলজিক্যাল। তো হারা যাবে না, ফাইট করতে হবে সমস্ত বাজের বিরুদ্ধে, সমস্ত খারাপের বিরুদ্ধে, সে যেই হোক না কেন, সে যত শক্তিশালীই হোক না কেন। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।